কোন টাইমে কোথায় আছেন, কোন টাইমে বেরোচ্ছেন। অফিসের এমপ্লয়ি, তারা হচ্ছে স্টুডেন্ট বা কল্যাণপুর, শ্যামলী, আদাবর, বসুন্ধরা আবাসিক। আপনি যদি কষ্ট করতে পারেন আপনার জন্য রাইড শেয়ার ভালো। আমি এমন কিছু টপিকের নিয়ে কথা বলবো যে টপিকগুলো নিয়ে আপনি যদি ঠিকঠাক মতো মানতে পারেন আপনার ইনকাম বাড়বে। যদি আপনি ভালোভাবে রাইড শেয়ার করেন আপনার টাকা আপনার পকেটে আসবে। আপনি যদি বসে থাকেন আপনার জন্য টাকা পকেটে আসবে না। সো আমি আমার ভিডিওতে এগুলো সব নিয়ে আলোচনা করেছি, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আমাকে অনেকে প্রশ্ন করেন, ভাইয়া আপনি কখন কোন টাইমে কোথায় থাকেন এবং কোথায় কখন থাকলে মোটামুটি বেশি ট্রিপ পাওয়া যাবে। আমরা চাই যারা রাইড শেয়ারিং করি তারা যেন, যারা অ্যাপে চালাইতে চায় কিংবা যারা কন্ট্রাক্টে চালাইতে চায় তারা তুলনামূলক বেশি ট্রিপ নেওয়ার জন্য। তো এই জন্য আমি আমার এক্সপিরিয়েন্স এর আলোকে কিংবা বর্তমান পরিস্থিতির আলোকে আমি কিছু সময় এবং কিছু জায়গায় আপনাদেরকে বলে দিব। আশা করি এই জিনিসগুলো মাথায় রাখলে, কিছু টপিক আপনাদের বলে দিব, এই জিনিসগুলো মাথায় রাখলে আপনাদের ট্রিপের পরিমাণ বাড়বে, আপনাদের ইনকামের পরিমাণ বাড়বে। তো আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত কথা হচ্ছে আপনি কোন টাইমে বেরোচ্ছেন আর কোন টাইমে কখন কোথায় আছেন। মানে প্রথমটা হচ্ছে কোন টাইমে বেরোচ্ছেন। দেখেন, বাইক রাইড শেয়ার যারা নিবে, সার্ভিসটা যারা নিবে, বেশিরভাগ লোক থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যারা জব হোল্ডার, বিজনেসম্যান। এই তারপরে আরেকটা খুব বড় একটা সার্কেল আছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট। মোটামুটি এই তিন ধরনের যাত্রী বেশি, আর অন্যান্য প্রয়োজনের যাত্রীও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক। তো আপনাকে মনে রাখতে হবে কোন টাইমে আপনি বেরোচ্ছেন। মনে করেন আপনি অফিস টাইমে বেরোলেন না। নর্মালি অফিস ঢাকাতে শুরু হয় 6:30 7টা থেকে, 7টা থেকেই ধরেন, 7টা থেকে 10টা পর্যন্ত মানুষ আবাসিক এলাকা থেকে কর্পোরেট এরিয়া, যেটাতে আপনার তাদের অফিস থাকবে, তাদের বিজনেসের জায়গা থাকবে, সেই জায়গাগুলোতে যাবে। তো আপনি যদি সকাল 9টা 10টার সময় বেরোন, আপনার বাসা মনে করেন আবাসিক এলাকাগুলোর ভিতরে, সেটা হইতে পারে বনশ্রী, হইতে পারে মিরপুর, হইতে পারে যাত্রাবাড়ি, ধানমন্ডি, মোহাম্মদপুর, যে কোনো জায়গায়। তো আপনি বেরোলেন 10টার সময়, 9টার সময় কিংবা 8:30টার সময়। তো এই টাইমে বেরোনোর পরে আপনি একটা দুইটা ট্রিপ পাইতেই পারেন। ভালো ট্রিপ পাইলেন, দেখা যাচ্ছে আবাসিক এলাকা থেকে কর্পোরেট এরিয়াতে গেল কোনো যাত্রী, ভালো ট্রিপ পেলেন এবং অ্যামাউন্টটাও ভালো, আপনি খুশি। কিন্তু ওই টাইমে যাওয়ার পরে আপনি হয়তো বা আর একটা দুইটা ট্রিপ ভালোভাবে পাইতে পারেন। তারপরে 10টা 11টা বাজলে তখন ট্রিপের পরিমাণ কমে যায়। আর যেহেতু পিক, ওটাকে কোম্পানি বলে অফ পিক আওয়ার, এই অফ পিক আওয়ার যখন চলে আসবে তখন আপনার ভাড়া পরিমাণও কমে যাবে। নর্মালি পিক আওয়ার যেটা, সেটা হচ্ছে সকাল 7টা থেকে সকাল 10টা, আবার দুপুর 3টা থেকে রাত 7টা, 6টা 7টা এরকম। তো আপনি যদি পিক আওয়ারে বেরোতে পারেন, আমি যেটা করি আমার বিবরণটা মোটামুটি দেই। আমার বাসা মিরপুর 10 নম্বরে। আমি সকাল 7টার সময় বের হই, তারপরে মোটামুটি 9টা 10টা পর্যন্ত আমার চেষ্টা করি 6-7টা ট্রিপ কমপ্লিট করার জন্য, 11টা পর্যন্ত। তারপরে 11টা থেকে 3টা পর্যন্ত মোটামুটি ঘোরাঘুরি করি বিভিন্ন জায়গাতে। অল্প অল্প ট্রিপ হয়ে যায় আলহামদুলিল্লাহ, 3-4টা 5টা ট্রিপ ওই টাইমে হয়ে যায়। আবার 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি আবার পিক আওয়ার, এটা হচ্ছে আপনার অফিস থেকে বাসাতে যায়, কর্পোরেট এরিয়া থেকে রেসিডেন্সিয়াল এরিয়াতে যায়। তো এই টাইমগুলোতে আপনি যদি কর্পোরেট এরিয়াতে থাকেন, বিজনেস এরিয়াতে থাকেন, তাহলে আপনাকে বাসার এরিয়া, মানে যে রেসিডেন্সিয়াল এরিয়াতে যাত্রী অনেকটা পাওয়া যায়। তো আপনাকে বুঝতে হবে কোন টাইমে বেরোচ্ছেন আর কোন টাইমে বাসায় ফিরতেছেন। এটা গেল আপনার টাইমের ব্যাপার। আর এখন বলি আপনি কোন টাইমে কোথায় থাকবেন। আমি জায়গাগুলোতে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আবাসিক এলাকা, আরেকটা হচ্ছে কর্পোরেট এরিয়া আর কি, এলাকা।
তো আমি কয়েকটা নাম বলতেছি, যারা নতুন তাদের জন্য বুঝতে সুবিধা হবে। মনে করেন ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, বনশ্রী, রামপুরা, বাড্ডা, খিলগা, বাসাবো, মালিবাগ, পুরান ঢাকা, লাল বাড়িধারা, নিকেতন, মেরুলবাড্ডা, আফতাবনগর, খিলক্ষেত, এই এরিয়াগুলোতে মোটামুটি আপনার আবাসিক এলাকা। তো এর ভিতরে অনেক কর্পোরেট এরিয়াও আছে, অনেক অফিস আছে, ব্যবসায়ের জায়গা আছে। তারপরও মোটামুটি ধরে নেওয়া যায় এগুলো আপনার আবাসিক এলাকা। আর যেগুলো কর্পোরেট এরিয়া, বিজনেস এরিয়া, এইগুলোর ভিতরে আছে আপনার মতিঝিল, পল্টন, কাউরান বাজার, ফার্মগেট, তেজগাঁ, মহাখালী, বনানী, গুলশান 1, 2, প্রগতি, শাহজাদপুর, কাকরাইল, বিজয়নগর, বাংলা মোটর, শাহবাগ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, আগারগাঁ, শেরেবাংলা নগর, উত্তরা, বিমানবন্দর। এগুলোতে মোটামুটি কর্পোরেট এরিয়া অথবা মানুষজন এখানে কাজের জন্য যাবে। তো আপনি যদি সকালে বের হন, আপনার বাসা আবাসিক এলাকার যে কোনো জায়গায় থেকে হইতে পারে। তো এই এলাকাগুলো থেকে আপনাকে কর্পোরেট এরিয়াতে যাত্রী নিয়ে যেতে হবে। ওখানে নিয়ে যাওয়ার পরে যদি আপনি যাত্রী না পান, মনে করেন আপনি বাসা আছে খিলগাতে, এখন খিলগা থেকে একটা যাত্রী আসবে গুলশান 1 নাম্বার। আপনি যদি এই গুলশান 1 নাম্বার দাঁড়া দেওয়ার পরে ওখানে যদি 1 ঘন্টা বসে থাকেন, আধা ঘন্টা বসে থাকেন, ওখানে আপনি যাত্রী পাবেন না, কারণ ওই এরিয়াতে সবাই আসবে এই টাইমে। আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ধরে নেন গুলশান 1 নাম্বারে আছেন, আপনাকে চলে যেতে হবে বাড্ডা লিংক রোডের ওখানে গেলে আপনার আবার যাত্রী পাবেন। আপনাকে চলে আসতে হবে মহাখালীতে পাবেন না, আপনাকে চলে যেতে হবে তেজগাঁ হচ্ছে আহসানুল্লাহর পিছনে হাতিঝিলের ওখানে, মিরবাগ, মধুবাগের ওখানে। তো আপনার একটা করে যদি বলি যে আবাসিক এরিয়াগুলো কোথায় কোথায় গেলে আপনি পাবেন, আপনি ধানমন্ডি, প্রত্যেকটাই আমি বলতেছি, ধানমন্ডি যদি থাকেন সকাল 9টা, 9:30টার আগে ওই এলাকার লোকজন খুব কম ওঠে। মোহাম্মদপুরের এরিয়ার লোক আপনার 7টা, 7:30, 8টার দিকে আপনি পেয়ে যাবেন। ওই এলাকা থেকে আপনি যাত্রী পাবেন সকালের দিকে। মিরপুর এলাকা থেকে আপনি 7টার দিকে যাত্রী পাবেন, 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত আপনি যাত্রী পাবেন। উত্তরা থেকে নর্মালি সকালের দিকে যাত্রী পাওয়া যায়। তো আপনি ধানমন্ডিতে যদি বসতে চান, তাহলে আপনার যে কোনো জায়গায় আপনার হয়তো পারে শঙ্করে, জিগাতলা, তারপরে আপনার ধানমন্ডি 15, তারপরে মিনাবাজার, ধানমন্ডি 27, তারপরে আছে আপনার রাবা প্লাজার কাছে 27-এর কী বলে আপনাকে, এটা হচ্ছে সংসদ ভবনের এরিয়ার কাছে, এই এলাকাগুলোতে থাকতে পারেন। মোহাম্মদপুর এরিয়াতে যদি আপনার বাসা হয়, কিংবা ওই দিক দিয়ে যদি সকালে আসতে চান, তাহলে আপনার শ্যাম মসজিদ, কৃষি মার্কেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, 3 রাস্তার মোড়, তারপর হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, টাউন হল, এই এলাকাগুলোতে আপনি যদি থাকেন পাবেন। তারপরে মিরপুর এরিয়াতে যদি আপনি থাকেন, মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড, 11 নম্বর, অরিজিনাল 10, মিরপুর 12, মিরপুর 13, বিআরটিএ, মিরপুর 14 নম্বর বাস স্ট্যান্ড, ভাসানটেক। তারপরে আপনার এদিকে আছে 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে সনি সিনেমা হলের সামনে, রায়নখোলা মোড়। তারপরে যদি আপনি ইসের দিকে থাকেন, চিড়িয়াখানার বাস স্ট্যান্ডের ওখানে, তারপরে 1 নম্বর মাজার রোড, টেকনিক্যাল, 60 ফিটে হচ্ছে আপনার ইসের দিকে বারেক মোল্লার মোড়ে। তারপরে আপনার ওইদিকে আছে কাঁচা পাকা মসজিদ। তারপরে আপনার আছে রেডিও কলোনি, যেটা আছে বাংলাদেশ নিউরো সায়েন্সের সামনে, বিএনপি বাজার। তারপরে কাজীপাড়া বাস স্ট্যান্ডে, শেওড়াপাড়া বাস স্ট্যান্ডে। মানে মোটামুটি যে এরিয়াগুলোতে আপনাকে খেয়াল রাখতে হবে কোন এরিয়াতে আবাসিক এলাকা, সেই এরিয়াতে মোটামুটি যে কোনো জায়গায় থাকলে আপনাকে কল চলে আসবে। আপনি চাইলে ওখানে কন্টাকে যাইতে চাইলে কন্টাকেও অনেক যাত্রী পাবেন। কন্টাকে নর্মালি মেইন রোডের কাছে যাত্রী পাওয়া যায়। আর তারপরে আছে আপনার উত্তরাতে আপনার
উত্তরা হাউস বিল্ডিং, আবদুল্লাপুর, তারপরে আছে আপনার সুইস গেট, জমজম টাওয়ারের ওখানে 12 নম্বর, তারপরে খালপাড়, তারপরে 14 নম্বর বাস স্ট্যান্ড, তারপরে হচ্ছে আপনার এদিকে আছে লেক পার্ক, এরপরে আছে আপনার বনশ্রীতে। এইভাবে বললে হাজারো জায়গা বলা যায়, কারণ ঢাকাতে হাজার হাজার স্পট আছে যেখানে আপনি থাকলে ঘুরতে পারবেন। আপনাকে দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে যে আপনি কোন টাইমে আছেন, কখন আছেন। তো আমি আমার স্লটগুলো একটু বলি। আমি সকাল 7টার সময় বাসায় থেকে বের হই, চেষ্টা করি আর কি এই টাইমে বেরোনোর জন্য, একটু বেশি কম হয় অনেক সময়। তো সকাল 7টার সময় আমার বের হয়ে যাই। নর্মালি আমার যাত্রী আসে বনানী, গুলশান এলাকা থেকে। তো এই এলাকাতে যখন ঢুকি, গুলশান 2 নম্বরে ঢুকি। গুলশান 2 নম্বরে যদি যাই, ওখানে আমি যাত্রী পাই না। এখন বর্তমানে গুলশান বরণী থেকে সকালে কিছু যাত্রী আমি পাই, হয়তো বা আমার স্টার রাইটার এই জন্য, কিংবা আমার হয়তো বা ড্রাইভিং পারফরমেন্স ভালো, অ্যাপের পারফরমেন্স ভালো, এই জন্য আমার হয়তো বা কিছু কল আসে। নর্মালি আগে কখনো আমি বনানী গুলশান থেকে আমি কখনো কল আশাও করি নাই আর পাইও নাই, কিন্তু ইদানিং অনেক দিন দেখছি, ইদানিং অলমোস্ট প্রায় গুলশানে গেলে কিংবা বনানীতে গেলে 2-1টা কল থাকে আমার। তো এটা আমার সম্মান। আর আপনি যদি গুলশান 2 চলে যাই, তাহলে আমি চলে যাই নতুন বাজার বাস স্ট্যান্ড। যদি আমি বনানী এলাকাতে থাকি, চলে আসে আমি ইব্রাহিমপুর কচুক্ষেত, ঠিক আছে। তো এরকমভাবে যে এরিয়াগুলোতে আমি অ্যাভয়েড করা যায় ওই টাইমে, সে অ্যাভয়েড করে চলি। তারপরে যদি আমার কোনো সকালে যাত্রী চলে আসে আপনার মোহাম্মদপুর অথবা কারওয়ান বাজার ফার্মগেট, তাহলে কারওয়ান বাজার থেকে তো ওই টাইমে যাত্রী পাওয়া যাবে না। আমি চলে যাই স্কোয়ারের সামনে, আমি চলে যাই ধানমন্ডির ভিতরে ঘোরাঘুরি করি। আমি যদি দেখি মোহাম্মদপুর কিংবা শ্যামলী কল্যাণপুর আসছে, তো এটা আবাসিক এলাকা, ওই এলাকা থেকে নর্মালি গুলশানের দিকে অনেক যাত্রী পাওয়া যায়। তো 8টা-9টা হয়ে গেলে দেখা যাচ্ছে বাড্ডা থেকে কিংবা যদি আমি গুলশান 2 নম্বরে থাকি, আমি চলে যাই বাড্ডা লিংক রোড, গুলশান 1 নম্বরে থেকে আমি চলে যাই বাড্ডা লিংক রোড। যদি আমি তেজগাঁয়ে কোনো যাত্রী পাই সকালের, তেজগাঁ হচ্ছে আপনার শান্তা ওয়েস্টার্নের সামনে, কিংবা হইতে পারে ইস্ট ওয়েস্ট কিংবা আহসানুল্লাহ ইউনিভার্সিটির সামনে। তো এই এলাকাতে গেলে আমি চলে যাই মধুবাগ যে মোড়টা আছে হাতিঝিলের ওখানে গেলে আমি মোটামুটি কল চলে আসে। তো এইভাবে মোটামুটি সকাল 10টা-11টা পর্যন্ত আমি ধরে রাখি 11টা টাইম আমার টাইম। আবার আমি যেটা আমার ক্যালকুলেশন করি 10টা না, সকাল পিক আওয়ার আমার 11টা পর্যন্ত। এইভাবে আমি কর্পোরেট এরিয়াটা এড়ায় যাই। কর্পোরেট এরিয়াতে যদি ঢুকে যাই, আমি চেষ্টা করি খুব দ্রুত এলাকা ত্যাগ করার জন্য, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমি যদি 5 মিনিট ওখানে যাত্রীর জন্য বসে থাকি, ওই 5 মিনিট আমার লস। ওই 5 মিনিটে আমি যদি আগে যাই, হয়তো দেখা যাচ্ছে 5 মিনিটের ভিতরে আমার কল চলে আসবে। আমার একটু কাছাকাছি যে আবাসিক এলাকাগুলো আছে যেখান থেকে যাত্রী বেরোনোর সম্ভাবনা আছে, সেই এলাকাতে চলে গেলে আমার কল চলে আসতে পারে। এই জন্য এরিয়াটা আমি এড়ায় চলি। সেটা হইতে পারে মতিঝিলও হইতে পারে, আবার মতিঝিলে সকাল থেকে অনেক যাত্রী পাওয়া যায়, মতিঝিল তারপরে ওয়ারি এলাকাগুলোতে। তো এই টাইমের ভিতরে দেখা যাচ্ছে আপনি যদি মধুবাগ মোড়ে থাকেন, সেখান থেকে আপনি পল্টন, তারপর গুলিস্থান, তারপর হচ্ছে আপনার মতিঝিল এই এলাকা, কাকরাইল, তারপরে সেগুনবাগিচা এই এলাকাগুলো যাত্রী পাবেন। ঢাকা ইউনিভার্সিটি যাত্রী পাবেন। তো আপনি যদি কোনো ইউনিভার্সিটির সামনে যান, সেটা হইতে পারে ব্রাক, হইতে পারে NSU অথবা AIUB, IUB, তারপরে UIU ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে আপনার সাউথ ইস্ট, তারপরে হচ্ছে ইস্ট ওয়েস্ট, এই ইউনিভার্সিটির সামনেগুলো গেলে বেশিরভাগ ইউনিভার্সিটি থেকে যাত্রী পাওয়া যায় না সকাল পিক আওয়ারে। তো ওর কাছাকাছি যে আবাসিক এলাকাগুলো আছে আপনি মুভ করে নেবেন। ভাই প্রথমে আপনি যদি এভাবে অ্যাফোর্ড না দিতে পারেন, আপনি যদি বসে থাকেন যে ভাই আমি ইদানিং অনেক লোককে দেখছি যেখানে আমি ঘোরাঘুরি করতেছি, কিংবা আমি 2টা ট্রিপ দিছি, এমনও লোক পাইছি যারা মোটামুটি একটু পরিচিত আছে যে ভাই স্ট্যান্ডে দাঁড়ায় আছে। আমিও কখনো স্ট্যান্ডে দাঁড়াই, অনেক সময় দাঁড়াই, ভালো লাগে দাঁড়াইতে, লোকজন থাকে, কিছু কথাবার্তা বলি, চা খাই। তো
এর ভিতরে অনেক লোক আছে যারা আধা ঘন্টা 1 ঘন্টাও এক জায়গাতে বসে আছে, কিন্তু আমি ঘোরাঘুরি করতেছি, হয়তো এর ভিতরে দু একটা ট্রিপও মারছি। আবার যখন 11টা বাজে যায়, 11টা থেকে 3টা পর্যন্ত মোটামুটি সব এরিয়াই আমার তখন পিক আওয়ার, ঘোরাঘুরি করি। দেখা যাচ্ছে এর ভিতরে কল চলে আসে আমার 2, 3টা 5টা কল এই টাইমের ভিতরে চলে আসে। আবার পিক আওয়ার হচ্ছে আপনার 3টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যার পর থেকে রাত 10টা 11টা পর্যন্ত অ্যাভারেজ সবাই যায়, ঠিক আছে। তো পিক আওয়ার যখন হয়ে যায় 3টা থেকে আপনার 6টা পর্যন্ত যদি আমি বলি, এই টাইমটাতে অফিস এরিয়া, গুলশান, বনানী, তারপরে হচ্ছে ডিউএইচএস, বারিধারা, মহাখালী, ডিউএইচএস এই এলাকাগুলোতে যাত্রী পাবেন। তারপরে আপনার কাউরান বাজার, তেজগাঁ, তারপর হচ্ছে আপনার মতিঝিল, গুলিস্তান এই এলাকাগুলোতে যাত্রী পাবেন। তো প্রথম দিকে আপনাকে একটু ঘোরাঘুরি করতে হবে। ঘোরাঘুরি না করলে আপনি অ্যাকচুয়ালি বুঝবেন না কোথায় যাত্রী আসতেছে, কোথায় কল বেশি আসতেছে। এখন ভাই আমাকে অনেকে বলেন, ভাই আপনি এত কল কীভাবে পান? সত্যি কথা বলতে কি, আমি আলহামদুলিল্লাহ 2022 সাল থেকে এই পর্যন্ত রাইড শেয়ারিংয়ে আছি। আমি অনেকটা এফোর্ট দিয়েছি ভাই, অনেক কষ্ট করছি। আমি আলহামদুলিল্লাহ এখন চেষ্টা করি যে 3,000 টাকার কাছাকাছি আমি প্রতিদিন আর্ন করতে, যেন আমার সব খরচ দেওয়ার পরে 2,000-এর উপরে আমার পার ডে বাসায় ফিরতে পারে। কিন্তু এমন একটা সময় ছিল 500-1,000 টাকা আমার ইনকাম করা কষ্ট হয়ে যায়, সেরকম দিন আমি পার করে আসছি। ভাই আপনি সেরকম দিন পার না করলে আপনাকে এই বেশি কল আশা করতে পারবেন না। আপনি যদি একটা কল আসে, নর্মালি একটা আইডিয়া দিই আপনাকে, আমার কাছে 5টা কল আসছে কিংবা 10টা কল আসছে, আমি 5টাতে গেছি আর 5টাতে যাইনি। আপনার কাছে 10টা কল আসছে, আপনি 10টাতেই গেছেন। এখন দুইজনে আমরা একই জায়গায় বসে আছি। এখন এরপরে যদি একটা কল আসে, আপনার জন্য 11 নম্বর কল, আমার জন্য 6 নম্বর কল। এখন আপনি বলেন কোম্পানি কার কাছে কলটা ঢুকাবে, আপনার কাছে নাকি আমার কাছে? অবশ্যই যার দ্বারা কোম্পানির উপকার হবে তাকে এই কলটা দিবে। সো এই জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার যদি কম ভাড়ার যাত্রী যদি আপনি না নিতে পারেন, বেশি ভাড়ার যাত্রী আপনি পাবেন না। আপনি যদি মনে করেন যে ভাই আমি এই ভাড়াটা পোষাইতেছে না, ভাই পোষাবে না, কোম্পানি এখন খুব চাপাইতেছে। আমি কোম্পানির সাথে 2022 সাল থেকে লড়তেছি। অনেকে আমাকে পাঠাও কোম্পানির দালাল বলেন। ভাই আই প্রাউড অফ ইউ, আপনাকে সালাম জানাই। আমি পাঠাও কোম্পানির দালাল না, বাট আমি জীবিকার তাগিদে একটা অবলম্বন ধরে আছি। আমি মানুষের কাছে কন্ট্যাক্ট করে রিক্সাওয়ালার মতো দামাদামি করতে খুব লজ্জা লাগে, খারাপ লাগে। কারণ যারা ফিজিক্যালি এসে দাম দর করে যাত্রী গাড়ি নেয় কিংবা রাইড শেয়ারে ওঠে, তারা বেশি বার্গেনিং করে। আসলে আমি পারি না, সত্যি কথা যেটা, আমি পারি না। আমি এটার খারাপভাবে বলতেছি না, আমি পারি না। তবে তারপরও আমি যে নেই না এরকম না, আমিও দামাদামি করি, কিন্তু আমার যেটা খুব আমার মনে হয় যে না, এই প্যাসেঞ্জারটা আমি বললে খুব ইজিলি আমি পাবো, তাকেই শুধু আমি পিক করি। আর বেশিরভাগ চেষ্টা করি আমি যদি কোনো স্ট্যান্ডে অনেক স্ট্যান্ডে আমি দাঁড়াতে, অনেক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে ইদানিং। আমি ভিডিও করার ক্ষেত্রে হয়তো বা অনেক ভাই আমাকে আবার চেহারাটা একটু চেনে, আমাকে বলে ভাইয়া আলামিন ভাই কিংবা সিটি রাইডার। এটা আমার জন্য অনেক বড় একটা গর্বের, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আপনাদের কাছে আমি শত সালাম জানাই যে আপনি আমাকে চিনেন। তো আমি চাই আরও অনেক টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা অনেক লং করতেছি, তো অনেক লোক আমার সাথে কথা বলে। তো আমি দেখছি যে বাস স্ট্যান্ডে কিংবা কোনো বাইকের স্ট্যান্ডে দাঁড়ায় থাকলে যাত্রী পাওয়া যায়, কিন্তু আমি দাঁড়ায় থাকি 2টা কারণে। একটা হচ্ছে যে মানুষের সাথে একটু কথা বললাম, তারা লোকজন আছে সেখানে থাকলে একটু ভালো লাগবে, হয়তো বা ফাঁকা একটা জায়গায় দাঁড়া থাকতে পারি, তার থেকে লোকজনের ভিতর থাকলে আমার একটু ভালো লাগবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে দাঁড়া থেকে আমার কল তো আমার আসবে, আমার যদি ইন্টারনেট থাকে আমার কাছে কল আসবে। আপনি যদি পিক আওয়ার, অফ পিক আওয়ার সময় এগুলো বুঝে চলতে পারেন, আমার মনে হয় না যে আপনার ট্রিপ আস্তে আস্তে কমবে, বাট বরঞ্চ ট্রিপ প্রত্যেক দিন দেখবেন আস্তে আস্তে বাড়তেছে। 2 নম্বর হচ্ছে আপনি চেষ্টা করবেন শতভাগ ট্রিপ কমপ্লিট করতে। আপনি যত ট্রিপ ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরের ট্রিপগুলো আপনার কাছে আসতে সময় লাগবে বলতে আসবে না, কারণ কোম্পানি দেখবে এই লোক আমার ট্রিপ ক্যান্সেল করে দিচ্ছে, আমি আরেকজনকে দিই, সে যদি ক্যান্সেল করে দেয় তাহলে আপনার কাছে আসবে। এটা ধরে নেন, এটা আপনার
নিজের কমন সেন্স দিয়ে ভাবেন যে কেন আপনাকে কোম্পানি দিবে, ভাই কী দিচ্ছেন আপনি? আপনি কমিশন দিচ্ছেন, তো কমিশন দিচ্ছেন, আপনি যদি একটা প্যাসেঞ্জার যাইতেছে তার তো অবশ্যই নেসেসারি, খুব তাড়াহুড়া বিদায় বাইক নিছে, সো সে যদি 1 মিনিটের জায়গায় 10 মিনিট বসে শুধু প্যাসেঞ্জারই রাইডারই খোঁজে, তো সে তো বিরক্ত হয়ে যাবে। তো এই জন্য আপনি যত দ্রুত ট্রিপ কমপ্লিট করবেন আপনার ট্রিপের পরিমাণও তেমন বাড়বে। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার মোবাইল। মোবাইলে অনেকে আছে স্ক্রিন বন্ধ করে রাখি। ভাইয়া, আপনি যে মোবাইলটা ব্যবহার করতেছেন, এই মোবাইলটা আমার মনে হয় না খুব মানে বেশি হলে হয়তো 20,000 টাকার মধ্যে, 20,000 টাকার মধ্যে যে মোবাইলগুলো পাওয়া যায় এর প্রসেসর তুলনামূলক একটু কম হয়, একটু স্লো হয়, মানে আপগ্রেড না অতটা, বর্তমান যে আপগ্রেডেশন আছে এর তুলনায় অতটা আপগ্রেড না। আর আমরা যেহেতু টাকার তাগিদেই হচ্ছে ইনকাম করতেছি, আমরা খুব হাই লেভেলের মোবাইল ইউজ করব না। তো আমাদের মোবাইলের একটা গোপন বিষয়, এটা আমি নিজে এক্সপেরিমেন্ট করে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আপনি যদি মোবাইলটার স্ক্রিনটা বন্ধ করে রাখেন, ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপ চলে। মনে করেন আপনি স্ক্রিনটা বন্ধ করে রাখলেন, ব্যাকগ্রাউন্ডে অন্তত 5-7টা অ্যাপ চলবে, তার ভিতরে পাঠাও অ্যাপটা। এখন পাঠাও অ্যাপটা যখন ব্যাকগ্রাউন্ডে চলবে, তখন আপনার কোনো কল যদি ঢুকে তাহলে আপনাকে রিং করবে যে আপনার মোবাইলে একটা কল আসছে। এখন আপনার প্রসেসর যদি একটু স্লো হয়, মনে করেন 5টা অ্যাপ চলতেছে, পাঠাও অ্যাপও ওই 5টা ব্যাকগ্রাউন্ড অ্যাপের ভিতরে আছে, এখন কোনো কারণে ওই 5টা অ্যাপের ভিতরে আপনার পাঠাও অ্যাপ থেকে অন্য অ্যাপকে গুরুত্ব দিল, সেই অ্যাপটাকে ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং বেশি করতেছে, এখন সেই তুলনায় যদি আপনার পাঠাও অ্যাপটা স্লো হয়ে যায়, ঠিক আছে, তাহলে একটা কল যদি ওই টাইমে কেউ রিকোয়েস্ট পাঠায় আপনার কাছে ঢুকবে না, যার সম্পূর্ণ রেডি আছে মোবাইল, যার স্ক্রিনটা রেডি আছে তার কাছে ঢুকবে। তো চেষ্টা করবেন মোবাইলটার স্ক্রিনটা সবসময় অন রাখতে এবং কিছুক্ষণ পরপর ফোনটার মানে অ্যাপটা রিফ্রেশ দিতে। অনেকে ডায়াগনস্টিক করেন, ডায়াগনস্টিকের প্রয়োজন নাই, ডায়াগনস্টিকের আপনি তখনই করবেন যখন দেখবেন যে আপনার লোকেশন, পিক আপ লোকেশন কিংবা আপনার যেখানে হচ্ছে মোবাইলের লোকেশন আছে এটা এক্স্যাক্টলি দেখাচ্ছে না, ঠিক আছে। অনেক সময় দেখবেন অ্যাপের জটিলতার কারণে এটা দেখায় না, ঠিক আছে, শো করে না, ইন্টারনেট প্রবলেম দিচ্ছে, তখন আপনি ডায়াগনস্টিকটা করতে পারেন। তাহলে আমার মনে হয় দরকার আছে ডায়াগনস্টিক। অনেকে দেখছি যে রিফ্রেশটা দিয়েছে, যে জন্য যেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আপনাকে অ্যাপটা নতুন করে একবার ওপেন হওয়া মানে একবারে লাইভ অবস্থায় আছেন যেখানে, সেখানে আপনার লোকেশনটা সার্ভারের সাথে কানেক্টেড থাকবে। আপনি যদি 1 মিলিসেকেন্ডও যদি মিস করে ফেলেন, ওই 1 মিলিসেকেন্ডের ভিতরে আপনার একটা কল মিস হয়ে যেতে পারে। এই জন্য আপনার যদি নেভিগেশন অথবা মোবাইলের যে প্রসেসিং স্পিড আছে, এটা যদি সার্ভারের সাথে 100% লাইভ না থাকতে পারে, আপনার কাছে কল মিস হবে মাস্ট। তো আমার মনে হয় যারা স্ক্রিন অফ রাখেন কিংবা যারা হচ্ছে যে এই জিনিসটা করেন না, আমার মনে হয় তাদের কাছে তুলনামূলক একটু কম আসে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার মোবাইলে যদি স্ক্রিন অন রাখতে হয় তাহলে তো চার্জার লাগবে, সেক্ষেত্রে আপনি মোবাইলে একটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারেন, আমি একটা চার্জার ইউজ করতে পারেন বাইকে। আমি আমার চার্জারের জন্য অনেক খোঁজাখুঁজির পরে একটা চার্জার এখন ইউজ করতেছি। আমার এটাতে খরচ বেশি, আমার প্রায় এই চার্জারটা ইউজ করতে 2200 টাকার মতো গেছে, বাট আমি ইউজ করে শান্তি পাচ্ছি। আমার আধা ঘন্টা 45 মিনিটের ভিতর মোবাইল আমার আমি যতক্ষণ স্ক্রিন রাস্তাতে থাকে আমার ততক্ষণ আমি আমার বাসায় ঘুমানো না, বাসায় তো অলরেডি ঘুমানোর টাইমেই চলে আসি। তো আমি যতক্ষণ রাস্তাতে পাঠাও রাইড শেয়ারের জন্য থাকি আমার ততক্ষণ স্ক্রিন অন থাকে। আমি কিছুদিন পরে আমার ব্লগিং হেলমেটের ক্যামেরা লাগায় আমি ভিডিও করবো, তখন দেখতে পারবেন এই জিনিসগুলো। তো আমি আমার স্ক্রিনটা অন রাখি, যার কারণে আমি আর ফোনে আমার মনে হয় যে খুব আপডেট সার্ভারের সাথে থাকার কারণে খুব বেশি দ্রুত আমার কাছে কলটা আসে। আর এখনকার মতো এই পর্যন্তই অনেক কিছু বললাম। আরেকটা জিনিস আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমার যে মতামত আছে এগুলো আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই পরামর্শে যদি কারো তিল পরিমাণ উপকার হয়ে থাকে, আমি আমার নিজেকে অনেক ভালো লাগবে।
যে হয়তো আপনাদের কোনো হেল্প করতে পারছি। অনেকে বলেন যে ভাই আমার এই ভিডিওগুলো দেওয়ার দরকার কি, আসলে আমার মনে হয় একটু দরকার আছে। কেন আমি বর্তমানে অনেককে দেখছি যারা রাইড শেয়ারিং করতে চায় না, আমার সাথে কথা বলার পরেও কেন করতে চায় না, তাদের সাথে তার লাইফস্টাইল তার ফিলোসফির সাথে যায় না অ্যাকচুয়ালি। তো এই যে সে ডিসিশনটা নিয়েছে যে ভাই আমি রাইড শেয়ারিং করতে পারবো না কিংবা আমার দ্বারা সম্ভব না, হ্যাঁ অবশ্যই তার দ্বারা সম্ভব না। সবার ক্লাস একরকম না, সবার এফোর্ট দেওয়ার ক্ষমতা একরকম না। আমি পারতেছি, আমার হয়তো বা প্রয়োজন আছে, আমার হয়তো বা মনে হচ্ছে যে আমার দ্বারা সম্ভব, এই জন্য আমি করতেছি। আমি সকাল 7টার সময় বেরোই, আমি বাসায় রাত 11টা 12টা পর্যন্ত থাকি। তো সবার দ্বারা এটা সম্ভব না। তো আমি কয়েকজন ভাইকে দেখছি যারা বলতেছে ভাই আমাদের এটা সম্ভব না। তো আমি এদের কাছেও সফল। কেন সফল? তারা আমার সাথে পরামর্শ করে যে ডিসিশনটা নিছে যে হ্যাঁ ঠিক আছে আমি রাইড শেয়ারিং করবো না। আমার মনে হয় এই ক্ষেত্রেও আমার পরামর্শটা কাজে লাগছে। আমার সাথে হয়তো বা পরামর্শ না করলে এই ডিসিশনটাও নিতে পারতো না, হয়তো বা নিজের ইচ্ছায় কিংবা অন্য কোনোভাবে নিজে নেমে পড়তো বাইক নিয়ে যে ভাই ঠিক আছে সবাই পারতেছে, আলামিন ভাই পারতেছে, আমি কেন পারবো না। নামার পরে দেখতো যে ভাই আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তখন তার যে অন্য একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে আসা খুবই টাফ। মানে এই চেঞ্জগুলো আমাদের বাংলাদেশের ট্রেডিশনে খুব কম, ঠিক আছে। সো আমার মনে হয় যে তারা যে জিনিসটা করতেছে, ডিসিশন নিচ্ছে, এই ক্ষেত্রে আমার বড় ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে তাদের একটা কাজে আমি হেল্প করতে পারছি। তো যে জিনিসটা বলতেছিলাম যে আমার যে ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, আমি জানি যে অনেকের সাথে মিলবে না, কারণ ভাই আমার মিরপুর থেকে আমি সকালে ট্রিপ পাই, আপনি খিলগা থেকে ট্রিপ পান, আপনার বাসায় খিলগায়। আমি আপনাকে বলতে পারবো না যে ভাই আমার বাসায় মিরপুরে সব ট্রিপ মিরপুর থেকেই যাবে না। বাংলাদেশের যত আবাসিক ঢাকা শহরে যত আবাসিক এলাকা আছে সব জায়গা থেকে আপনি সকালে ট্রিপ পাবেন। হ্যাঁ, তবে দুপুরের পরে অফিস এলাকা থেকে ট্রিপ পাবেন, এটা স্বাভাবিক। তো আপনি যে এলাকাতে আছেন ওখানকার ফিলোসফি আপনার মতো করে, ওখানকার নিয়ম নীতি যা প্যাসেঞ্জার সব কিছু ওখানকার মতো করে। আমিও মোটামুটি একটা ধারণা দিয়ে চেষ্টা করলাম যে কোন টাইমে কোথায় থাকলে মোটামুটি ট্রিপটা পাইতে পারেন। তো আমার সাথে যে আমার মতামতে যদি কারো দ্বিমত থাকে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার যদি মতামতে কোনো ভুল থাকে, আমার কথা বলার ভিতরে কোনো ভুল থাকে, ভাই প্লিজ আমাকে একটু জানাবেন। আমি চেষ্টা করবো এই জিনিসগুলো শুধরে নেওয়ার জন্য। আমি আপনাদের ছোট ভাই কিংবা কারো বড় ভাই কিংবা কারো সমবয়সী, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো প্রয়োজন হয় 24 ঘন্টা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। তো সবাই চেষ্টা করবেন সাবধানে রাইড শেয়ার করতে। যদি কেউ নতুন রাইড শেয়ার করেন আমার সাথে একটু পরামর্শ করবেন, আমি চেষ্টা করব আমার যতটা এফোর্ট আছে আপনাকে হেল্প করার জন্য। আপনি কাজ করেন বা না করেন সেটা আপনার ব্যাপার। আপনি করতে পারেন পাঠাওতে, আপনি করতে পারেন রাইড শেয়ার উবারে, রাইড শেয়ার কন্ট্রাক্টে, আপনি যেভাবে ইনড্রাইভে করতে পারেন, যেভাবে আপনার সুবিধা করবেন। বাট আপনি যদি রাইড শেয়ারে আসেন 3টা জিনিস মাথায় রাখবেন। নাম্বার 1, আপনাকে প্রচণ্ড কষ্ট করতে হবে, আপনার ফ্যামিলি টাইম দিতে হবে কম। নাম্বার 3, আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। আপনি এতদিন যে শান্তির জীবনটা পার করছেন এই শান্তির জীবনটা বাইর করতে হবে। এই 3টা জিনিস যদি না পারেন আপনার জন্য রাইড শেয়ারিং না। আপনি যদি রাস্তায় ধুলো বালি ময়লা খেয়ে গাড়ি চালাইতে পারেন আপনার জন্য টাকা আছে। কষ্ট করতে পারলে টাকা আছে, কষ্ট না করতে পারলে আপনার পকেটে কেউ টাকা দিয়ে যাবে না। আপনার চেহারা এত সুন্দর না যে আমার চেহারা এত সুন্দর না যে আমার পকেটে এত মানুষ টাকা দিয়ে যাবে। তো এখনকার মতো এই পর্যন্তই, অনেকটা সময় নিলাম আপনাদের কাছ থেকে। শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে স্যালুট জানাই। এখনকার মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।